জিন এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। ২ জন একে অপরকে জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত তারা একে অপরকে স্বীকার করে নেয়। মানে এটা অনেক সুন্দর মুহূর্ত ছিল। সিন পরিবর্তন হয়। আজ যেহেতু যে পার্টি রেখেছিল তাই তারা ওই পার্টি অ্যাটেন্ড করতে চায়। তখন যে বলে, "আরে তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো?" তখন সে বলে, "না, সে আমার প্রেজেন্ট। সে এক্স নয়।" তখন যে সবার উদ্দেশ্য করে বলে যে, "এই সুন্দরী মেয়েটা এখন এই ছেলেকে ডেট করছে। আমাদের সবার মন ভেঙে দিয়ে। জিন, আজ কিন্তু তোমার স্পেশাল ডে, ট্রিট দিতে হবে কিন্তু।" তখন সে বলে, "আচ্ছা, তোমাদের যা ভালো লাগে খেয়ে নাও।" তারপরের সিন চলে আসে খাবার টেবিলে। সবাই বসে একসাথে খাবার খাচ্ছিল। জিন আর মু একে অপরের দিকে তাকাচ্ছিল আর কিছুটা লজ্জা পাচ্ছিল। মুখে দেখে মনেই হচ্ছে যে সে অনেক লজ্জা পাচ্ছে। মো জিনের সাথে তার হাত টাচ করে যাতে সে তাকে ফিল করতে পারে। মানে এখানে খুবই লজ্জা পাচ্ছিল মো। একে অপরের সাথে তাদের একটু রোমান্টিক সিনই চলছিল। এখানে জিন তার জন্য খুব সুন্দর করে চিংড়ি মাছগুলোর ছিলকা ছাড়িয়ে দেয়। এটা মো লক্ষ্য করে। তারপর সে এই ছিলকা ছাড়ানো একটি চিংড়ি মাছ আবার জিনকে দেয় খাওয়ার জন্য। খাবার খাওয়ার সময় মো বারবার তার হাত দিয়ে তার হাতে টাচ করার চেষ্টা করে। জিন যখন বিষয়টা বুঝতে পারে তখন সে তার পুরো হাতটি মুয়ের হাতের উপর রেখে দেয়। তারপর তাদের মধ্যে এখানে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। তারা এখানে সবার সামনেই রোম্যান্স করছিল। রোম্যান্স এমন না, তবে লুকিয়ে লুকিয়ে রোম্যান্স আর কি। খাবার শেষ হয়ে যায়। যে তখন বলে, "আমরা তো মজা করছিলাম, ট্রিটটি না দিলেও হতো।" কিন্তু সে বলে, "প্রবলেম নেই, আমি তো এমনিতেই তোমাদের খাওয়াতে পারি।" যে বলে, "আচ্ছা ধন্যবাদ।" সবাই চাঁদা নিয়ে চলে যাচ্ছিল। জিন আর মুয়ের কাছে কোনো চাঁদা ছিল না। মৌ তখন বলে, "আমরা যেহেতু ড্রিঙ্ক করেছি তাই তো ড্রাইভও করতে পারবো না, যাবো কিভাবে?" জিন তখন তার জ্যাকেট দিয়ে তার মাথা পর্যন্ত সবকিছু ঘুরে ফেলে আর তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। বলে, "চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাকে নিয়ে যাব বাসায়। আমরা হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব।" মু বলে, "তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিডন্যাপ করছো।" জিন বলে, "এমনটাই মনে করো, হয়তো তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি সারা জীবনের জন্য।" এইভাবে তারা গল্প করতে করতে তাদের বাসায় পৌঁছে যায়। বাসায় আসার পর জিন যেহেতু অনেক বেশি ভিজে গিয়েছিল তাই সে বলে, "আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি কিছুক্ষণ বসো।" মো তখন বসতে বসতে কিছু জিনিস লক্ষ্য করে। মনে আছে কি আপনাদের, সে একটি বক্স দিয়েছিল তাকে আর বলেছিল আমরা ২ জন মিলে এটা তৈরি করব। এইটাই সে দেখছিল। তখনই জিন পিছন থেকে চলে আসে আর বলে, "কি দেখছো?" তখন সে বলে, "এই যে তুমি তৈরি করে ফেলেছো, আমি যেটা তৈরি করতে চেয়েছিলাম ২ জন মিলে।" তখন জিন বলে, "আমি এটা ২ বার তৈরি করেছি। ১ম বার থেকে ২য় বার অনেক বেশি কষ্ট হয়েছে।" তখন সে বলে, "১ম বার কিভাবে তৈরি করেছিলে?" জিন তখন তাকে বলে, "১ম বার আমি তখন হসপিটালে ছিলাম। আর হসপিটালে আমাকে মেডিসিন অনেক বেশি নিতে হতো। আর তখন আমি মেন্টালি অনেক স্ট্রেসে ছিলাম। তাই চিন্তা করলাম কিছুটা সময় নিজের মতো করে কাটাই। আর এটা তৈরি করতে আমি তখন সময় নেই। আর খুব তাড়াতাড়ি ওই সময় তৈরি হয়ে গিয়েছিল। আর আমি বুঝতেও পারি না কিভাবে তৈরি করলাম।" তখন মু বলে, "আমি মনে করেছিলাম হয়তো আমাদের কাছে অনেক সময় আছে। চাইলেই আমরা এইসব তৈরি করতে পারবো। কিন্তু কি হলো? আমরা তৈরি করতে পারলাম না।" জিন তখন বলে, "এটাকে কি ভেঙে ফেলবো? আমি আর তুমি মিলে আবার তৈরি করার জন্য?" মু বলে, "না থাক, প্রয়োজন নেই।" জিন তখন মুখে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, "লুইস নামের ছেলেটিকে, সে তোমাকে পটানোর চেষ্টা করছে, তাই না?" মু তখন বলে, "হ্যাঁ, অনেকবার আমি তোমাকে বলেছি যে আমাকে অনেকেই পটানোর চেষ্টা করে। তুমি তো আমার কথা বিশ্বাসও করোনি। সে আসলে আমার ক্লাসমেট। তাকে আমি একদমই পাত্তা দেই না।" জিন বলে, "আমি খুব ভালো করেই জানি তুমি শুধু আমাকেই পাত্তা দাও, আর কাউকে পাত্তা দাও না।" এখানে জিন কিছুটা রোমান্টিক হচ্ছিল। সে তাকে কিস করার চেষ্টা করছিল। অনেক কাছে যায় তার। মো কিছুটা নার্ভাস ফিল করতে থাকে আর জোরে জোরে শ্বাস নেয়। জিন তখন তার কাছে গিয়ে তাকে কিস করার চেষ্টা করছিল। কিন্তু সে হুট করে তাকে আর কিস করে না। মো তখন বলে যে, "আজ আমি কোথায় থাকবো?" জিন বলে, "তুমি কোথায় থাকতে চাও?" তখন সে বলে, "আজ রাত আমরা না হয় এই সোফায় কাটাই।" তখন সে বলে, "না, সোফায় না, বিছানায় থাকলেই তো হয়। বিছানা তো আর ছোট না।" তখন সে বলে, "আচ্ছা, তাহলে তোমার যা ভালো মনে হয় তাই।" জিন তখন হুট করে বলে ওঠে, "না, এইসব করা যাবে না।" মু তখন তাকে সোফায় বসায় আর তার উপরে উঠে বসে আর কিস করতে শুরু করে। তাকে বলে, "কেন সম্ভব নয়? আমি এখন বড় হয়েছি। আমি এখন ছোট বাচ্চা নই। তুমি যেমনটা ১ম এ আমাকে ট্রিট করতে এমনটা কিন্তু আমি এখন নই।" তারপর তাদের মধ্যে রোমান্টিক কিছু সিন দেখানো হয় যেগুলো আমি কাটিনি। কারণ আপনারা বলেছেন আমি নাকি সব সিন কেটে দেই।
মো এখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। জিন তার কাছে আসে আর তাকে কিস করতে শুরু করে। সিন পরিবর্তন হয় পরদিন সকালে। জিন তখন বাজারে চলে এসেছিল আর মো তার বাসায় ছিল। মুয়ের ঘুম থেকে উঠে অনেক বেশি খারাপ লাগে যখন সে জিনকে খুঁজে না পায়। যখন সে সাইট ফিরে তখন সে খুশি হয়ে যায়, কারণ তার জন্য নতুন ড্রেস ছিল, জুতা ছিল, সাথে টুথব্রাশ, তার প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস ছিল আর খুব সুন্দর করে গোছানো ছিল। বাহিরে আসার পর সে ব্রেকফাস্ট পর্যন্ত রেডি পায়। এটা দেখে তো সে আরো খুশি হয়ে যায়। খাবার খাওয়ার পর সে চলে যায় জিনের কাছে। জিন তখন এক্সারসাইজ করছিল। যেহেতু তার কিছু শারীরিক প্রবলেম রয়েছে, যার কারণে সে প্রতিদিন এক্সারসাইজ করত, যাতে তার শরীরগুলো ভালো থাকে। আর মু আর কি করবে, পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। জিন তখন তাকে বলে, তোমার ঘুম কেমন হয়েছে? ভালোভাবে ঘুমাতে পেরেছো তো? তখন সে বলে, হ্যাঁ, অনেক ভালো ঘুম হয়েছে। তোমার সাথে ছিলাম না, তাহলে ভালো ঘুম না হয়ে কোথায় যাবে? তখন সে বলে, তুমি কি বাসা ছেড়ে দিবে? মো বলে, না, টাকা তো নেই, কিভাবে ছেড়ে দিব? জিন বলে, টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে, চলো এখন আমরা বাসা চেঞ্জ করে ফেলি। তারপর আমরা দেখতে পাই এখানে জিনের ড্রাইভার চলে আসে। মো তখন বলে, ও, এ কি তোমার কলিগ? তখন সে বলে, আরে না, আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট আর ড্রাইভার। তখন সে বলে, ও আচ্ছা। তারপর মু দরজা বন্ধ করে দেয় আর বলে, হ্যাঁ, মনে মনে এইসব প্ল্যান ছিল, কিন্তু আমাকে বলেছিলে যে তুমি আমাকে তোমার সাথে রাখতে চাও না। তখন জিন মুচকি হাসে, কিছুই বলে না। তারা সবাই মিলে চলে যায় মুয়ের ওই বাসায় যেখানে সে থাকতো। তখন সে তার ড্রাইভারকে বলে, আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমরা জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি। মু বলে, আমার কিছু প্রশ্ন ছিল। তোমার না কোনো জব নেই, তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট আর ড্রাইভার কিভাবে হয়? জিন বলে, এত কিছুই তোমার জানতে হবে? মো বলে, কেন জানতে চাইবো না, আমি তোমার সাথে সংসার করব। জিন তখন বলে, হ্যাঁ, বেডে যখন ছিলে তখন তো কোনো প্রশ্ন করনি, তাহলে এখন কেন এত প্রশ্ন? মো বলে, তখন কি এমন সিচুয়েশন ছিল যে আমি প্রশ্ন করব? জিন তখন বলে, ও আচ্ছা, তাহলে এখন প্রশ্ন করার মনে হলো, তাহলে চলো প্যাকিং গুলো আগে করে নেওয়া যাক। মো তখন বলে, আমি কোথা থেকে প্যাকিং শুরু করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, এগুলো তো আমি ভালোভাবে করতে পারি না। জিন তখন বলে, চিন্তার কারণ নেই, তুমি চুপচাপ বসে থাকো, আমি সবকিছু গুছিয়ে নিব। মু তখন বলে, তুমি কত আমাকে গুছিয়ে রাখবে? আমাকে গোছাও, আমার জিনিসপত্র গোছাও। তখন জিন বলে, যতদিন আমি আছি সারা জীবন আমি তোমাকে গুছিয়ে রাখবো। একে অপরকে জড়িয়ে ধরে তারা হাসতে থাকে। এখানে তাদের মধ্যে গুমসুটি দেখে আসলেই এমন একজন জীবনসঙ্গী পাওয়ার আশা সবারই হয়তো থাকে। মু তাকে বলে, ব্যান্ড সম্পর্কে তো তুমি কিছু বলনি। তখন সে বলে, হ্যাঁ, ব্যান্ড সম্পর্কে তোমাকে বলতে চেয়েছি, আচ্ছা বলি। আসলে কিছু বছর আগে আমি কফি শপ করি আর সাথে আমি ফ্রি এজেন্ট হিসেবে কাজ করতে শুরু করি। মাসে আমাকে 2 সময় যেতে হতো, কিন্তু আমি 4 টাইম তাদের সময় দেই, যার কারণে তারা আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেয়। আর তাকে তো তুমি দেখলেই, তার সম্পর্কে তো তুমি জিজ্ঞাসাবাদ করছিলে। সে স্কার্ফ প্যাক করতে করতে একটি কালো কাপড় হাতে নিয়ে নেয় আর জিজ্ঞাসা করে, আচ্ছা, এই স্কার্ফ কিভাবে পরতে হয়? মু তখন বলে, এটা তো স্কার্ফ নয়, এটা তো হচ্ছে একটি ড্রেস। তখন জিন বলে, এই ড্রেস কিভাবে পরতে হয়? মু তখন বলে যে এই ড্রেস স্লিপ ছাড়া হয়ে থাকে, এটা এমনিতেই পরতে হয়, সরাসরি পরা যায়। জিন বলে, তোমাকে এই ড্রেসে কেমন লাগবে? মু তখন তাকে বলে, বাহিরে যাও, পরে বলছি কেমন লাগবে। এদিকে সে বাহিরে এসে তার কারের মডেল দেখতে পায়, যে কার দিয়ে সে রেস করেছিল। তারপর সে অনেকগুলো জিনিস গোছাতে শুরু করে। গোছাতে গোছাতে সে একটি ডায়েরি খুঁজে পায়। এটা ডায়েরি ছিল না, বলতে ফটো অ্যালবাম টাইপের কিছু একটা ছিল। এটা দেখার পর সে দেখতে পায় যে এখানের মধ্যে সব মেমোরি রয়েছে, যা আজ পর্যন্ত মন করেছিল। সে তাদের ওই পিকচারটিও রাখে যেটা তারা একসাথে উঠিয়েছিল ওই সময়। মনে আছে কি আপনাদের? মো আর জিন একটি পিকচার উঠিয়েছিল। জিন এইসব দেখে অনেক বেশি খুশি হতে থাকে। তার মনে পড়ে যায় আগের দিনগুলো। তারপর সে একটি বক্স খুঁজে পায়। এই বক্সে অনেক কিছু ছিল। প্রথমেই ছিল তার বক্সিং এ হাতে পেঁচানোর একটি কাপড়, যেটা সে বক্সিং গ্লাভস পরার আগে পরতো। তারপর সে একটি খাতা খুঁজে পায়, যেই খাতায় সে ম্যাথ সলভ করে দিয়েছিল মুখে। এইসব দেখে সে অবাক হয়। কিছুক্ষণ পর মু বেরিয়ে আসে। মুখে দেখে সে হা করে তাকিয়ে থাকে, তাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল। এটা আমাদের আর দেখানো হয় না পুরোপুরি তাকে কেমন লাগছিল। তারপর আমরা দেখতে পাই তারা একে অপরের কাছে চলে যায়। জিন তখন বলে যে তোমাকে দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে জানায় যে আমাদের একটু দেরি হবে, অনেক জিনিসপত্র তো গোছাতে সময় লাগবে, তুমি কফি শপে চলে যাও। তারপর তাদের রোমান্টিক সিন শুরু হয়ে যায়, বাই একে অপরকে কিস করা আর সাথে সময় কাটানো। মানে আমি আর কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন, আপনারা তো ইন্টেলিজেন্ট, তাই না?
আপনাদের জন্য সিনগুলো কাটলাম না, রেখেই দিলাম, দেখে নিন। তারপর আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট তাদের সাথে কফি শপ থেকে একটি মহিলা নিয়ে এসেছে আর নাগাদার দরজায় নক করছিল। তারপর সে দরজা খুলে দিলে জিজ্ঞাসা করে, আচ্ছা তাকে কেন নিয়ে এসেছো? তখন সে বলে প্যাকিং এ সাহায্য করার জন্য। মো বলে, হ্যাঁ প্যাকিং এর অনেক জিনিস ছিল তো, তাই আমাদের একটু দেরি হয়েছে, এই নাও জিনিসপত্র গাড়িতে রেখে দাও। তারপর তারা চলে যায় জিনিসপত্র গাড়িতে রাখায়। আর মো তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে একটি লোক কত দিকে ম্যানেজ করতে পারে, তোমাকে না দেখে আমি বুঝতাম না জি। তারপর তারা কফি শপে চলে যায়। একটি স্টাফ এসে বলে, আরে মো আপনি এখানে? জিন আর মো তখন হাসছিল। অন্য একটি স্টাফ এসে বলে, উনাকে লেডি ম্যাম বলে ডাকো, কারণ উনি আমাদের স্যারের ওয়াইফ বা স্যারের গার্লফ্রেন্ড। তখন সে বলে, ও আচ্ছা আপনি কি খাবেন? ও বলে, আমি কিছুই খাবো না, একটি দরকারে এসেছি এখানে। তারপর সে মুকে এই রেস্টুরেন্টের ক্যাশ বুক দিয়ে দেয়। সে বলে, এটা কেন, এটা দিয়ে আমি কি করব? জিন বলে, এটা তোমার রেস্টুরেন্ট, তাই এটা তোমার কাছেই থাকবে, আমি তোমাকে দিব না তো কাকে দিব? মো বলে, আমার রেস্টুরেন্ট মানে তুমি কি বলতে চাচ্ছ? তখন সে বলে, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি সিদ্ধান্ত নেই একটি ক্যাফে খুলবো। ক্যাফের জন্য আমার একটি জায়গা প্রয়োজন ছিল। অনেক জায়গা খোঁজার পর এই জায়গাটি সিলেক্ট করি। তারপর আমি নিজে নিজে প্রত্যেকটি কাজ করি, প্রত্যেকটি প্ল্যান আমার ছিল। আমি অনেক কষ্ট করি এটার পেছনে। তখন মো বলে, প্রথম 2 বছর নাকি এটা অনেক কষ্টে যাচ্ছিল, এটা ভালো চলছিল না। তখন সে বলে, হ্যাঁ প্রথমে তো কিছুটা ভুল আমার দ্বারা হয়েছে, ওইগুলো শুধরাতে শুধরাতে অনেক সময় লেগেছে। যত ভুল করতে থাকলাম ততই শিখতে থাকলাম। ধীরে ধীরে আমার ক্যাফে আজ এখান পর্যন্ত চলে এসেছে। এটা আমার স্বপ্নের ক্যাফে, তাই আমি এটাকে সুন্দর করে সাজিয়েছি। মু তখন বলে, তুমি আমার জন্য এত কিছু করবে আমি কল্পনাও করতে পারিনি। জিন বলে, তুমি আমাকে বলেছিলে আর এটা আমি করব না, এটা কোনো কথা হলো? আমি একজন সত্যিকারের পুরুষ মানুষ, যার কারণে তোমার জন্য সবকিছু সাজিয়েছি। মু যখন তার দিকে তাকায় তখন জিন তাকে কিস করে বসে, যাতে সে কোনো কথা না বলতে পারে। মানে তাকে লাগাতার কিস করতেই যাচ্ছিল আর বলছিল দিনের বেলা যেটা হয়েছে এটা কেমন লাগলো। মু তখন বলে, কই কিছুই তো হয়নি। তখনই তার কাছে একটি কল চলে আসে। সে কলটি রিসিভ করে কথা বলার পর জানতে পারে তাকে একটি বিজনেস ট্রিপে যেতে হবে। তখন সে বলে, আমার ড্রাইভার তোমাকে বাসায় নিয়ে যাবে, সাবধানে থেকো, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। বেন মুখে নিয়ে বাসায় যাচ্ছিল আর বলছিল, আপনার বাচ্চা কোথায়, ওকে তো আর দেখছি না। তখন সে বলে, বাচ্চা? তখন বোন বলে, হ্যাঁ আপনাদের বাচ্চা, স্যার বলেছিলেন সে অনেক কিউট। তখন মু মনে মনে ভাবে, তুমি এই কাহিনী সবাইকে বলে রেখেছো যে তোমার বউ আছে বাচ্চা আছে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। তারপর সে সাথে সাথে টেক্সট করে বলায়, হ্যাঁ তোমার নাকি একটি লেজি বউ আছে, সাথে বাচ্চাও আছে, এটা তো আমাকে আজ পর্যন্ত বলনি। তুমি এত নাটক করতে পারো এটাও আমি জানতাম না। জিন তখন তাকে রিপ্লাই করে, আমি একটু বিজি আছি, যখন ফ্রি হব তোমার সাথে কথা বলে নিব। সিন পরিবর্তন হয়, আমরা মুখে দেখতে পাই সে তার রুমে একা একাই শুয়েছিল আর জিনকে মিস করছিল। সে যখন ঘুমিয়ে পড়ে ফিল করে কেউ একজন তার পাশে এসেছে। তখন সে বুঝতে পারে না পাশে কে এসেছিল। তখন আমরা দেখতে পাই জিন এসেছে আর জিন এসেই তাকে কিস করতে শুরু করে। তখন মৌ বলে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? জিন বলে, কি আর করতাম, আমার বাসায় যে একটি পিচ্চি বাচ্চা রয়েছে তাকে তো সামলাতে হবে তাই না? মৌ তখন তার মুখ ঘুরে নেয়। জিন বলে, দিনের বেলায় তো এমনটা করনি, তখন তো অনেক রোমান্টিক সাজছিলে তাই না? তাহলে এখন কেন এইসব করছো? তখন তাদের আবারও শুরু হয়ে যায়। আপনারা দেখতে থাকুন, আমি আর কিছু বললাম না। সিনটি এখানে কাট করে পরদিন স্কুলের সিন দেখানো হয়। জিন স্কুলে এসেছিল, তার ক্লাসমেটদের সাথে বসে গল্প করছিল। এখানে তারা অনেক বিষয় নিয়ে কথা বলছিল। একটি মেয়ে তাকে কফি এনে দেয়, কিন্তু এই কফিটি সে খায় না, উল্টো অন্য একজনকে দিয়ে দেয়। তখনই সে লক্ষ্য করে এখানে মু এসেছে। মুকে দেখে সে চিন্তা করে হয়তো মু জেলাস ফিল করছে, তাই সে তার সাথে দেখা করার জন্য বাহিরে চলে যায়। তখন মু বলে যে ওই মেয়েটি কে ছিল যে কিনা তোমার সাথে কথা বলার চেষ্টা করছিল? জিন বলে, এটা স্কুল মু, এখানে সবকিছুই নর্মাল, তুমি কেন নর্মালি নিতে পারছো না? তখন সে বলে, কিভাবে আমি নরমালি নিব? নরমালি নিতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি এখানে আমাকে জড়িয়ে ধরবে। জিন বলে, এটা স্কুল মু, স্কুলে কিভাবে সম্ভব? তখন সে বলে, কেন তোমার স্কুলে কি ডেটিং এলাও না? তারপর সে তাকে বলে, আচ্ছা বাবা, এইসব নিয়ে আর গাল ফুলাতে হবে না। তারপর সে তাকে জড়িয়ে ধরে। তারা যখন গল্প করছিল তখনই তাদের জুনিয়র এখানে চলে আসে আর তারা জিজ্ঞাসা করে, আরে এটা কি তোমার গার্লফ্রেন্ড? তখন মু এখান থেকে কিছুটা সরে যেতে চায়, কিন্তু জিন তাকে ধরে বলে, হ্যাঁ এটা আমার গার্লফ্রেন্ড, সে অনেক বিজি থাকে তাই আমার সাথে দেখা করতে আসতে পারে না, আজ এসেছে। মু তখন বলে, আচ্ছা মেয়েটি যে তোমাকে কফি দিল এটা কেন নিলে না? সে বলে, আমার কফি শপ রয়েছে, আমি নিজে কফি তৈরি করতে পারি, তাছাড়াও আমার কাছে এই দুইটো মিষ্টি ঠোঁট রয়েছে,
তাহলে কেন আমি এই কফি খেতে যাব? সে তাকে কিস করে আর বলে, "আচ্ছা চলো। এখন আমাদের কফি শপ নিয়ে আমাদের কিছু প্ল্যান করা যাক। আর তোমাকে নিয়ে আজ একটি জায়গায় যাব, সারপ্রাইজ রয়েছে।" সিন পরিবর্তন হয়। রাতের বেলায় তারা যখন বাসায় ফিরছিল, তখন একটি মহিলা ঝামেলা করতে শুরু করে। এমন ঝামেলা করছিল যে তারা গাড়ি পার্কিংই করতে পারছিল না। তখন জিন বলে, "ম্যাম, আসলে ঝামেলা না করে আমাকে দিয়ে দিন। আমি আপনার গাড়িটা সুন্দর করে পার্কিং করে দিব।" জিন অনেক বছর যাবৎ কোনো গাড়ি চালায় না। তার ড্রাইভার অনেকবার বলছিল মহিলাটিকে, কিন্তু মহিলাটি একবারও রাজি হয় না। তারপর জিন সিদ্ধান্ত নেয় যে নিজেই সে গাড়িটি পার্কিং করে দিবে। তাই সে গাড়িতে উঠে বসে আর গাড়ি পার্কিং করার চেষ্টা করছিল। তখন তার মনে পড়ে যায় ওই দিনের অ্যাক্সিডেন্টের কথা, যেটা সে কখনোই হয়তো ভুলতে পারবে না। সিন এখান থেকে পরিবর্তন হয় মুনের কাছে। মুন যখন উপরে যায় তখন সে দেখতে পায় সানলি আর ক্রেজি জিনকে। মানে সানলিকে দেখে সে এতটাই খুশি হয় যেটা বলার বাহিরে ছিল। সানলি তখন মুখে বলে, "তুমি দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছো। দেখে মনে হচ্ছে ইউ আর সো বিউটিফুল।" তখন সে বলে যে সবকিছু মেকআপের জন্য সম্ভব হয়েছে। তখনই ক্রেজি জিন আসে আর তাকে দেখতে পায়। মুখে ক্রেজি জিন দেখে তো অবাক হয়ে যায় আর বলে, "তোমাদের সবকিছু ঠিক হয়ে গিয়েছে? আমার বোনকে আমি অনেক বছর পর দেখলাম। তুমি যখন আমাদের সাথে থাইল্যান্ডে ছিলে তখন অনেক পিচ্চি ছিলে।" তখন সানলি বলে, "কেন? তোর কথায় কি মনে হচ্ছে সে সবসময় পিচ্চিই থাকবে? তার কি বড় হওয়া উচিত নয়?" সানলি বলে, "আমি কি একবারও বলেছি তার বড় হওয়া উচিত হয়নি?" তখনই এখানে জিন চলে আসে। তারপর তারা তাদের মতো করে কথা বলে। সবাই খাবার টেবিলে বসেছিল, যেমনটা তারা পুরোনো দিনে বসতো। তাদেরকে দেখে মনেই হচ্ছিল না তারা একে অপরের সাথে অনেকদিন পর দেখা করছে। মনে হচ্ছিল তাদের সম্পর্ক আগের মতোই রয়েছে। তখন মুন ক্রেজি জিনকে জিজ্ঞাসা করে সে এখন কি করছে। অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে সে এখানে জয়েন করেছে। তারপর সানলিকে জিজ্ঞাসা করলে সানলি বলে, "আমি তো তার সাথে পার্টনারশিপে রয়েছি।" তখন তারা জানতে পারে যে জিন আর সানলি মূলত পার্টনারশিপে তারা একটি ব্যবসা করছে। এটা একটি পেটের দোকানের ব্যবসা, যেটা কিনা সে আগে করত। তারা সবাই এখন মোটামুটি চায়না শিফট হয়ে পড়েছে। সবাইকে দেখে অনেক হাসি খুশি মনে হচ্ছিল। মৌ বলছিল যে মনেই হচ্ছে না এত বছর আমাদের মধ্যে পেরিয়ে গিয়েছে। মনে হচ্ছে কিছুদিন আগেই আমরা একসাথে ছিলাম। থাইল্যান্ডে যেভাবে ছিলাম আজও ঠিক তেমনই আমরা রয়েছি। তখন তাদের অতীতের কথা মনে পড়ে। তারা কিভাবে সবাই মিলে খাবার খেত, কিভাবে তাদের সময়গুলো কাটাতো, কতটা এনজয় করতো তারা একসাথে। এগুলো মনে করে সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়ছিল, আবার তাদের অনেক বেশি ভালোও লাগছিল। তারপর সানলি আর জিন বাহিরে চলে আসে। সে সবার মধ্যে থেকে অনেক খুশি ছিল। সানলি তখন তাকে স্মোক করার কথা বলে। তখন সে বলে, "না, আমি স্মোক করি না।" তখন সানলি বলে, "আর কত কিছু আমার কাছে লুকিয়ে বেড়াবি। এখন বলছিস তুই স্মোকিংও ছেড়ে দিয়েছিস?" তখন সে বলে, "হ্যাঁ।" "তোরা কতদিন ধরে ডেট করছিস এটা কি আমাকে বলবে?" জিন বলে যে, "না, আমরা বেশি দিন ধরে ডেট করছি না।" সানলি বলে, "হ্যাঁ, ওইদিন যখন আমি তোকে কল করেছিলাম একটি মেয়ের আওয়াজ শুনেছিলাম। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এটা মৌ ছিল।" তখন সে বলে, "হ্যাঁ, মৌ ছিল, কিন্তু তখন আমরা কিন্তু ডেট করছিলাম না। সে শুধু আমাকে দেখার জন্য এসেছিল, জাস্ট ভিজিটিং।" তখন সে বলে, "না, আমার মনে হচ্ছে তুই আমাকে মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি এসব তোর প্ল্যান ছিল। তুই আগে থেকেই জানতি যে কি, কি ঘটতে পারে।" তখন সে বলে, "আরে না, এমন কিছু নয়।" তখন সানলি বলে, "মিথ্যা কথা বলবি না। তুই যখন তোর নিজের সিম পরিবর্তন করেছিলি, তখন তুই আমার সিমও পরিবর্তন করিয়ে ফেলেছিলে। বলছিলি যে আমি যাতে মুয়ের সাথে যোগাযোগ না করি। এখন তোরাই নিজে থেকে যোগাযোগ করে ফেলেছিস, আবার রিলেশনেও আছিস। এখন শুধু আমিই হয়ে গেলাম পর। তুই কি মনে করেছিলি যে তাকে আমি পটিয়ে নিব? কারণ আমি দেখতে তোর থেকে অনেক বেশি হ্যান্ডসাম।" জিন বলে, "আমি কি তোর থেকে কম হ্যান্ডসাম?" তারপর সানলি বলে, "আর কি লুকিয়ে রেখেছিস? এখন কি বাচ্চা করারও প্ল্যান করছিস?" তখন জিন বলে, "না, এখন না, আগে বিয়েটা করে নেই তারপর।" তখন সানলে বলে, "কি, বিয়েও করে ফেলবি? আমাকে বললি না?" জিন বলে, "কি করব বল? বিয়ে তো করতেই হবে। আজ না হয় কাল করতে হবে, তাই ভাবলাম করে নিব।" তখন সে বলে, "তার মানে আমাকে ২ টো গিফট দিতে হবে?" জিন তখন বলে, "২ টা কেন? তোর যতগুলো ভালো লাগে দিতে পারবি। ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা পর্যন্ত দিতে পারবি। আমি কি তোকে বলেছি কিছু?" তারপর তার একটি কল আসে, এখান থেকে চলে যায়। এদিকে আমরা মুখে বসে থাকতে দেখি। জিন তখন তার খাঁচে আসে কিছু আঙুর নিয়ে আর তাকে বলে, "এই নাও, এগুলো খাও।" ও বলে, "আচ্ছা, তুমি ৬ বছরে কি, কি করেছো? কিভাবে কাটিয়েছো? আমি তো কিছুই জানি না। আমাকে কি কিছু বলবে?" তখন সে বলে, "আচ্ছা বলবো, আগে খাও।" তারপর আমরা মুখে দেখতে পাই সে নিজে থেকেই বলতে শুরু করে, বলে, "জানো, আমার একদিন ল্যাপটপের ব্যাগ হারিয়ে গিয়েছিল। তখন আমি এতটা কান্না করি, যা বলার বাহিরে ছিল। আসলে আমি ওইদিন ল্যাপটপের জন্য নয়, ওই কি চেইনের জন্যই কান্না করেছিলাম।" তারপর জিন তার কাছে ক্ষমা চায়। বলে, "আমার জন্য তোমাকে এত স্যাক্রিফাইস করতে হলো?"
তখন সে বলে, "আচ্ছা বাদ দাও এইসব কথা।" তারপর জিন বলে, "আচ্ছা তাহলে আমি তোমাকে কিভাবে সরি বলতে পারি?" তখন মু বলে, "এটা তোমার ইচ্ছা।" তারপর সে তাকে কোলে ওঠায়। মু তখন তার ঠোঁটে, গালে সব জায়গায় কিস করছিল। তখনই এখানে লিন চলে আসে আর বলে, "এখানে কি চলছে এইসব?" তখন লিনকে দেখে জিনও বুঝতে পারে না যে সে কখন এখানে এলো। তখন লিন বলে, "আচ্ছা তাহলে তুমি কি খাবে?" তখন জিন বলে, "তুমি তো খুব ভালো করেই জানো আমি কি খাবো।" তারপর সে তার জন্য ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে আসে। আর লিন বলে, "এটা আমার সবচেয়ে ভালো লাগে। তুমি এক কাজ করতে পারো, খেয়ে দেখতে পারো মু।" তখন সে বলে, "না থাক, আমি এসব খাবো না।" লিন লক্ষ্য করে এখানে তারা ২ জন তাদের মতো করে রোমান্টিক সময় কাটাচ্ছে। মানে একে অপরের সাথে একদম লেগেই আছে। তখন সে বলে, "আরে আমি বেশি সময়ের জন্য আসিনি। কিছু সময় পর চলে যাব। তোমরা তারপর তোমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করো।" তখন সে বলে, "কেন? আমাদের রুমে তো আমরা যেকোনো কিছুই করতে পারি, তাই না?" তখন জিন বলে, "আরে এটা আমাদের রুম বললে ভুল হবে। এটা মূলত লিনেরই বাসা।" তখন লিন বলে, "এটা আমার না, এটা আমার কোম্পানিরও বলতে পারো। কিন্তু এখানে আমি মাঝে, মাঝে আসি যখন আমার বিজনেসের কোনো কাজ থাকে।" তখন তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। আর জিন তখন বলে, "আমার ফ্রাইড রাইস আমাকে ফেরত দিয়ে দাও।" তখন লিন বলে, "আরে না, আমি খেতে চাই।" তখন মু তাকে আটকায় আর বলে, "আচ্ছা বাদ দাও এইসব।" তখন লিন বলে, "কতবার মানা করেছিলাম এখানে আসার জন্য। তোমার পা আমি কত কষ্ট করে ঠিক করে দেওয়ার ব্যবস্থা করেছি। কিছুটা সুস্থ হওয়ার পরই সে চায়না আসার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আমি তাকে অনেক আটকানোর চেষ্টা করি কিন্তু আমি কোনোভাবেই তাকে আটকাতে পারি না। সে বলে সে চায়না যাবে আর চায়না যাওয়াটাই তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তারপর মনে, মনে ভাবলাম সে যেহেতু এখন থাকতে চাচ্ছে না তাকে আর আটকে কি করব। তারপর থেকেই প্রায় আমি তার সাথে দেখা করতে যেতাম। যখন আমি জানতে পারি সে মোটামুটি এখন সুস্থ আছে তখন তাকে জিজ্ঞাসা করি, "তুমি কি করতে চাও?" তখন সে বলে, "কি করতে চাই জানি না, তবে আমি আমার পড়ালেখাটা কমপ্লিট করতে চাই।" কারণ মুয়ের অনেক ইচ্ছে ছিল যাতে আমি আমার লেখাপড়াটা কমপ্লিট করি। তখন সে বলে, "আমার একটি ইচ্ছে ছিল।" তখন সে বলে, "কি ইচ্ছে?" তখন সে বলে যে, "আমি চাচ্ছিলাম জিন তোমার সাথে রেস করতে। কিন্তু তোমার যা শরীরের কন্ডিশন, এখন তো এইসব সম্ভব নয়, তাই না?" তখন সে বলে, "হ্যাঁ, ভালো হয়েছে তুমি এটা বুঝেছো যে এটা আমার দ্বারা সম্ভব নয়।" তখন সে বলে, "আচ্ছা তোমাকে আমি একটি কাজের অফার করতে চাই। তুমি কি করতে পারবে?" তখন সে বলে, "কি? আসলে এখন আমার শরীরের কন্ডিশন তো ভালো নয়, তাই আমি কোনো কাজ করতে চাচ্ছি না।" তখন সে বলে, "আমি একটি ক্লাব খুলতে চাই। এটা আমার একটি কোম্পানি টাইপের বুঝতে পারো বা ইনভেস্টর। তুমি এখানে কি করবে আমি তোমাকে বলে রাখি। তুমি সবাইকে মোটিভেট করবে। তাছাড়াও তোমার যেহেতু কার সম্পর্কে অনেক নলেজ রয়েছে, ওইগুলো সবার সাথে শেয়ার করতে পারবে। এটা আমার মনে হয় তোমার জন্য বেস্ট জব হতে পারে। তোমাকে মাসে ২ দিন যেতে হবে, এর বেশি যেতে হবে না।" তখন সে রাজি হয়ে যায়। তারপর থেকে তারা একই সাথে বিজনেস পার্টনার হয়ে কাজ করছে। তখন এখানে লিন বলে, "আমি তোমার কাছে আরেকটি আবদার নিয়ে এসেছিলাম।" জিন তখন বলে, "কি আবদার? বলতে পারো।" তখন সে বলে, "আমি না ডক্টর জুলিয়ার সাথে কথা বলেছি। উনি বলেছে তুমি এখন শারীরিকভাবে অনেক বেশি সুস্থ আছো। কিন্তু তোমার মানসিকভাবে কিছুটা প্রবলেম রয়েছে, ওইগুলো দূর করতে হবে। তাছাড়াও আমি চাচ্ছিলাম যে তুমি আমার সাথে রেসে অংশগ্রহণ করো বা আমাদের ক্লাব জয়েন করো। এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য অনেক বেশি ভালো হবে। তাছাড়াও ডক্টর জুলিয়া বলেছে যে তুমি এখন সব কাজ চাইলেই করতে পারবে। এখন সবকিছু তোমার মনের উপর ডিপেন্ড করে।" এখানে জিন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। কারণ হুট করে এমন একটা প্রস্তাব সে মেনে নিতে পারছিল না। মু তখন তার হাত ধরে বলে, "হ্যাঁ করে দাও।" যার কারণে সে কিছু না চিন্তা করেই হ্যাঁ বলে দেয়। পরের সিনে আমরা জিনকে দেখতে পাই যে কিনা বাথটবে গোসল করছিল। তখনই মু তার পিকচার উঠায়। তখন সে বলে, "তুমি আমার কেন পিকচার উঠাচ্ছ?" মু বলে, "আমি পিকচার উঠাবই। তাহলে তুমি কি করতে পারবে বলো? আমি যা মন চায় তাই করব। তাছাড়াও তুমি আমাকে একটি কথা কিন্তু আজ পর্যন্ত বলোনি। ৬ বছর তুমি কিভাবে কাটিয়েছো?" তখন সে বলে, "কিভাবে কাটাবো? আমি কিছু সময় থাইল্যান্ডে ছিলাম, কিছু সময় অ্যাব্রোডে ছিলাম, আর কিছু সময় চায়নায় ছিলাম। আর কোথায় যাব?" তখন সে বলে, "সত্য কথা বলো, তুমি কার, কার সাথে ছিলে?" তখন জিন বলে, "কার, কার সাথে থাকবো আবার? যাদের সাথে থাকার কথা তাদের সাথেই ছিলাম। সানলের সাথে ছিলাম, ক্রেজি জিনের সাথে ছিলাম, লিনের সাথে ছিলাম, আর কার সাথে থাকবো?" তখন সে বলে, "কোনো লেডি ছিল না তো?" জিন কিছুটা চিন্তা করে বলে, "না, কোনো মেয়ে ছিল না।" তখন সে বলে, "সত্য কথা বলো, কোনো মেয়ে ছিল কি না?" তখন সে বলে যে, "না, ছিল না।" মানে সে একটু থেমে, থেমে বলছিল, যার কারণে মু বলে, "আমি খুব ভালো করেই জানি। সানলি আমাকে সবকিছু বলে দিয়েছে। তোমার সাথে মেয়ে ছিল?" তখন সে বলে, "না, ছিল না। আসলেই ছিল না।" সিন পরিবর্তন হয়। আমরা মুকে দেখতে পাই। ঘুম থেকে উঠে সে জিনকে এবং লিনকে খুঁজতে শুরু করে। চিরকুট পায় তারা নাকি বাজারে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই ভাই, তাদের বাজার করার স্টাইল আপনারা দেখতেই পারছেন। মানে একে অন্যের সাথে মজা করে, করে বাজার করছিল। আর বেশিরভাগ বিল পে করছিল লিন। আর জিন শুধু বলছিল যে কি, কি কিনতে হবে, কি, কি নিতে হবে, কি, কি না নিতে হবে।
জিন বারবার করে একটি সবজির নাম বলছিল আর ওইগুলো লিন নিতেই থাকছিল আর ব্যাগগুলোও সেই বহন করছিল। তারপর সে কিছু ডিম নিয়ে নেয়। লিন তখন বলে, আচ্ছা আমরা যদি মরিচ নেই তাহলে কেমন হয়? কাঁচামরিচগুলো অনেক সুন্দর। সে বলে, না মুখ খায় না। তারপর তারা অনেকগুলো জিনিসপত্র কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। সবকিছু জিন বলছিল আর লিন মিলাচ্ছিল যে ঠিক আছে কিনা। তারপর সে বলে, তুমি কি মুখে বিয়ে করতে চাও? সে কিছু আনসার করে না। আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। মো যখন তার কি চেন খুঁজছিল তখন এখানেই ছিল জিন। জিন তখন তাকে দেখতে পেয়েছিল। আর ওই কি চেইনটি অন্য একটি স্টাফকে দিয়ে বলেছিল যে এই মেয়েটিকে দিয়ে আসো। ওইদিন জিনই ছিল যে কিনা মুকে তার কি চেইন ফিরিয়ে দিয়েছিল।